অনলাইনে তোলপাড় চলছে, আপনারা সবাই জানেন একটি ঘটনা ঘটেছে এবং সেখানে আমি উপস্থিত ছিলাম এবং অনেকে আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করছেন, আপু আপনি রাকিব হোসেন টিম এবং ইয়াসিন হোসেনের সাথে কি করছিলেন এবং ওখানে কি হয়েছে, কি করেছে, আপনি কেন গেছেন, আপনি মার খেয়েছেন কিনা, এটা সেটা অনেক ধরনের কোয়েশ্চেন আমাকে ইনবক্সে এবং আমাদের কমেন্ট সেকশনে, আমার পার্সোনাল আইডিতে, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ড সার্কেল সবাই জিজ্ঞেস করছে। প্রত্যেককে আমার সম্ভব না ইনবক্সে গিয়ে অ্যান্সার করা, বা প্রত্যেককে আমার সম্ভব না কল করে সেই কলের ইনফরমেশন দেওয়া। এবং অন্তরা, তারপর হচ্ছে মিথিলা, ওদের অনেক ফ্যান ফলোয়ার আমাকে জিজ্ঞেস করছেন। তার কারণ হচ্ছে তারা প্রত্যেকে আমার সাথে কাজ করেছে, কিন্তু তারা ভাবছে যে সবার সাথে আমি কানেক্টেড, তাদের কোনো ইনফরমেশন আমি জানি কিনা। না, তাদের কোনো ইনফরমেশন আমি এখন জানি না। তারা কেমন আছে সেটা তারা একান্তই ব্যক্তিগত, তাদের ব্যাপার। আচ্ছা, আমি এখন চলে যাব মূল টপিকে, আর কথা বাড়াতে চাচ্ছি না। গত 20 এপ্রিল ঠিক সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে আমার একটি বিজনেস মিটিং থ্রো করা হয় এবং সেটা থ্রো করা হয় মিথিলা হোসেন এবং আপনাদের সকলের পরিচিত ইয়াসিন হোসেনের সাথে। যদিও আমার কাজটা অলওয়েজ মিথিলার সাথেই হয়, সেই পারপাসে ওর হাজবেন্ড ওর সাথে সবসময় থাকে যেহেতু, তো ওরা দুইজনেই ওখানে এসেছিল। এবং গত রাতে, 19 তারিখ রাতে আমাদের ফিক্সড হয় যে আমরা 20 তারিখে একটা মিটিং করব। তো আমাদের প্লেসটা, ওরাও যেহেতু ওদিক যাচ্ছিল এবং আমারও একটা কাজ ছিল, আমি এবং আমার হাজবেন্ড মিরপুর 6-এ ছিলাম। সেই ক্ষেত্রে আমরা মিরপুর 1টাকে সিলেক্ট করি যে ওইখানে একটা সুন্দর এরিয়া আছে, আমরা ওখানে বসে আমাদের যে যাবতীয় ইনফরমেশন গুলো, আমাদের যে কাজের ডিটেলস গুলো আমরা ওখানে ফিক্সড করতে পারবো। যেমন কথা তেমন কাজ, আমরা চলে যাই সেখানে, আমি, আমার হাজবেন্ড, এবং আমাদের আগে মিথিলারা চলে যায় এবং তারা আমাদের ঠিক 10 মিনিট আগে ওখানে পৌঁছে যায়। আমি ওদেরকে, আমার হাজবেন্ড যেখানে ডিল করতে গিয়েছিল ওই অফিসে নেটওয়ার্ক ছিল না, আমি হোয়াটসঅ্যাপে ওদেরকে টেক্সট করি যে তোমরা পৌঁছে আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপে টেক্সট করো। তো অ্যাজ অলওয়েজ ওরা ওখানে পৌঁছে আমাকে কল করে যে আপু আমরা চলে এসেছি, তোমরা আসো। আমি ওদেরকে বললাম যে তোমরা কফি বা কিছু একটা নাও, আমি আসছি। তার 5 মিনিটের মধ্যে আমি ওখানে চলে গেলাম। আমার হাজবেন্ড হচ্ছে গাড়ি পার্ক করছিল নিচে এবং আমাকে বললো তুমি চলে যাও, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, যেহেতু ওরা একজন ইনফ্লুয়েন্সার, এতক্ষণ ওয়েট করছে এটা ভালো দেখায় না, তুমি চলে যাও। পরবর্তীতে আমি উপরে চলে যাই, আমার হাজবেন্ড গাড়ি পার্ক করছিল, আমি উপরে গিয়ে সম্পূর্ণ অবাক হয়ে যাই। অবাক কেন হই সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখতেই পারলেন ভিডিওতে, এখানে অনাকাঙ্ক্ষিত ভাবে আমি কিন্তু ইতি, অন্তরা, তখন অন্তরা আসেনি, ইতি বা ইতির ভাগ্নি বা ইতির বোনকে কিন্তু মিটিং এ ডাকিনি। আমার মিটিংটা ছিল একান্তই মিথিলা রহমান এবং ইয়াসিন হোসেনের সাথে। অনাকাঙ্ক্ষিত ভাবে ইতি এবং তার পরিবার বর্গ এবং তার সাথে আমি যাদেরকে চিনি না তারা ওখানে ছিল। ওখানে যাওয়ার পর আমি যখন তাদেরকে দেখি, মিথিলা বলে আপু, আমি মিথিলাকে জিজ্ঞেস করছি মিথিলা কি হয়েছে, ও বলছে আপু ওরা আমাদেরকে আটকে রেখেছে, আমাদের যেতে দিবে না। পরে আমি বললাম তোমাদের তো যাওয়ারও কথা না, আমি মিটিং করতে এসেছি, মিটিং শেষ করে যাবে। পরবর্তীতে আমি বললাম যে আপনারা কে, আমার তো মিটিং আছে, আপনারা কাইন্ডলি ওদের সাথে যদি কোনো ব্যক্তিগত আলাপ থাকে পরবর্তীতে করবেন, আমাকে একটু স্পেস দিবেন, যেহেতু আমার মিটিংটা করতে আমি এসেছি। তারা আমাকে হিংস্র ভাবে, এবং আমি আসলে এই ধরনের বিহেভিয়ার কারোর সাথে করিও নি এবং অভ্যস্তও না, আমি যথেষ্ট সিম্পল এবং একা থাকার মনে করি। তারা আমাকে হিংস্র ভাবে, ইতি না, ওইখানে একজন মেয়ে ছিল যাকে আমি চিনি না, পরবর্তীতে তাকে আমি চিনতে পারি তাদেরই মারফতে। সে নাকি এলাকার কোন এক দাপটি একজন মেয়ে, সে বলছে আপনি এখান থেকে চলে যান, আমরা এখানে ওদের সাথে কথা বলবো। তো ওই মুহূর্তে আমার হাজবেন্ডকে আমি ফোন করতে না করতে চলে আসে। আসার পরে আমি বললাম দেখো ওরা আমাকে, ওদেরকে এভাবে আটকে রেখেছে, আমাদের মিটিংটা ওরা করতে দিচ্ছে না। পরে আমার হাজবেন্ড বললো যে এক্সকিউজ মি, উই নিড আ টাইম, উই নিড আ স্পেস, কাইন্ডলি আপনারা চলে যান, আমাদের এখানে মিটিং হবে, আমরা কাজটা শেষ করে চলে যাব, পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম বা ওদের সাথে কোনো কথা থাকলে আপনারা বলতে পারবেন। ওনারা যাবে না, ওনারা ওদেরকে নিয়েই যাবে। ওই মুহূর্তে ম্যানেজার ওদেরকে বের করে দিল, বললো এটা আপনাদের কোনো ড্রয়িং রুম না, আপনারা কাইন্ডলি এটা লিভ করেন, যেহেতু আপনাদের ফুড সার্ভ করা শেষ, আপনারা খেয়ে ফেলেছেন, আপনারা চলে যাচ্ছেন, তো আপনারা লিভ করেন। তো তারা গালাগালি করতে 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 চলে যায়, কিন্তু ওখানে একজন ভদ্রলোক, বয়স্ক একজন ভদ্রলোক, মিডল এজের, সে যারা অন্তরার দুলাভাই হিসেবে পরিচয় দিয়েছে আমার হাজবেন্ডের কাছে, সে ওখানটা থেকে যায়নি। তো আমার হাজবেন্ড বলে ভাইয়া আপনি গেলে ভালো হতো, উনি বলে যে ভাইয়া আপনার সাথে 1 মিনিট কথা ছিল। পরবর্তীতে আমার হাজবেন্ডের কাছে সে বলেছে যে তারা যাবে না, ওদেরকে তাদের সাথে ওদের হচ্ছে ক্লাবে নিয়ে যাবে, ক্লাবে নিয়ে যাবে ওনাদের ওখানে এলাকায়, তাদের সাথে কি কথা আছে। পরে আমার হাজবেন্ড বললো ভাইয়া আপনাদের
যদি পার্সোনাল কিছু থাকতো ওদেরকে কল করতেন, আমরা আসতাম না। আমরা তাহলে আসতাম না। ইয়াসিন তো বলে নাই যে আপনাদের কোনো পারিবারিক মিটিং আছে, তাহলে তো আমরা আসতাম না, কারণ আমরা তো কাজের জন্য গিয়েছি এখানে, আমাদের কাজটা তো নষ্ট হচ্ছে, আপনারা চলে যান। উনি যাবে না, আমার হাজবেন্ডের পিছুও ছাড়বে না এবং মিথিলা ইয়াসিনকেও নামতে দিবে না। অমত অবস্থায় মিথিলা কান্না করছে এবং আমাকে পূর্বের একটা ভিডিও দেখায়, দেখে তো আমি অবাক যে তারা হুমকি দিচ্ছে মিথিলাকে নিয়ে যাবে, আটক করবে তারা। তো যখন হচ্ছে মিথিলা এই কথা বলে, কান্না করছিল, তখন আমি হচ্ছে কিছু করতে না পেরে, যেহেতু আমি একজন ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি এবং আমি এই ধরনের একটা এনভায়রনমেন্ট কখনোই ফেস করি নাই, আমিও ভয় পেয়ে গেছিলাম সত্যি কথা বলতে। আমি 999-এ কল করি এবং মিথিলা 999-এ কমপ্লেন করে, বলে যে ওকে আটক করে রাখা হয়েছে, ও 999 থেকে পুলিশ আসছে। তখন আমরা ওখান থেকে লিভ করে 3rd ফ্লোরে চলে যাই, কারণ ওখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, কারণ ওখানে যদি তারা আবার আসে আমরা কোনো প্রুফ রাখতে পারবো না। পরবর্তীতে আমরা 3rd ফ্লোরে চলে যাই, আমি রেস্টুরেন্টের নামগুলো মেনশন করব না তাদের সুনামের খাতিরে, তারা অনেক স্বনামধন্য কিছু রেস্টুরেন্ট, মিরপুরে অনেকেই যান, মিরপুর একে আপনারা চিনেন। তো ওখানে যখন চলে যাই, যাওয়ার পরবর্তীতে আমরা 999 থেকে পুলিশ চলে আসে, কিন্তু ওই যে ভদ্রলোক কোনো মতে আমাদের পিছু ছাড়ছে না, সে আমাদের সাথেই থাকবে। তো পুলিশ যখন চলে আসে, পুরুষ পুলিশ আসে, কোনো মহিলা পুলিশ আসে না, কারণ ওখানে রাতের বেলা মহিলা পুলিশের কোনো কাজও নেই, তারাই ভেবেছে আমাদের সেভ করে নিয়ে যেতে পারবে। কিন্তু তারা যখন আসে আমাদের সাথে আমাদের সম্পূর্ণ ঘটনাটা মিথিলা রহমান খুলে বলে, তখন আমাদেরকে বলে ওকে ফাইন, আমরা তোমাদেরকে, তোমরা কি চাচ্ছ, সেফটি চাচ্ছ আর কমপ্লেন? মিথিলা বলছে আমি কোনো কমপ্লেন চাচ্ছি না, কাইন্ডলি আমাকে সেফলি নিয়ে যান। ওনার পরিবার মানে অন্তরা হোসেনের লোকটা ছিলেন, দুলাভাই ছিলেন, উনি বলছে আমাদের যেতে দিবে না, মানে ওদের যেতে দিবে না, ওদের সাথে কি কথা বলবে, ওদেরকে আটক করবে বা ওদেরকে কোথায় কি নিয়ে যাবে। ভাই আমি আসলে ওই মুহূর্তে আমি নিজে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ এই ধরনের সিচুয়েশন আল্লাহ না করুক কোনো শত্রু কেউ যেন না দেয়। তখন যখন সে এই কথা বলে, তখন পুলিশ বলে না, আমরা যেহেতু তারা আমাকে কল করেছে আমি ওদের সেফটিটাই দিব, আপনি ভাই এখান থেকে চলে যান। উনি যাবে না। ওই মুহূর্তে উনি হয়তো বা ওনাদেরকে কল করে পুরো রাকিব হোসেনের টিম এবং অন্তরার পরিবার সহ প্রায় 15 থেকে 13 জনের মতো মানুষ, এক হারে মহিলা ঢুকলো, কিছু পুরুষ ব্যাকআপ দিচ্ছিল পিছনে, এবং ঋতু ডিরেক্টলি আমার ফেসের সামনে এসে, আমি পুলিশের সাথে দাঁড়ানো, এসে আমাকে বলছে আমি কে। এই কথাটা শোনার পর আম জাস্ট লাইক হু দা হেল আর ইউ গাইস, হু দা হেল আর ইউ, বিকজ ইউ নো মি। তুমি আমার সাথে কাজ করেছো, অন্তর আমার সাথে কাজ করেছে, ইতি আমার সাথে কাজ করেছে, মিথিলা আমার সাথে কাজ করছে। তখন সে আমাকে এইভাবে রুডলি সবার সামনে আঙুল তুলে কথা বলল, আমি স্পিচলেস, আমি কিছুই বলতে পারি নাই, কারণ আমি যথেষ্ট ভদ্রতা বজায় রাখার চেষ্টা করি। আমার হাজবেন্ড এসে বলছে আমার ওয়াইফের সাথে কথা বলার মতো, এইভাবে কথা বলার কি হলো, আমার ওয়াইফের সাথে এইভাবে কেন কথা বলছেন আপনি। পরবর্তীতে সে দূরে গিয়ে আমাকে নানা ধরনের ভাষায় কথা বলছে, ওখান থেকে অন্তরা আমাকে গালাগালি দিচ্ছে, এবং আমি সব থেকে বেশি অবাক হই, একজন 3rd পার্সন, সে অন্তরার নাকি বান্ধবী হয়, সে আমাকে অকথ্য ভাষায় আমাকে মিথিলাকে গালাগালি করছে, এবং সব থেকে বড় কথা যাদের সাথে আমার কাজ তারা আমাকে হুমকি দেয় আমি কিভাবে ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কাজ করি সে দেখে নিবে। আমার লিটারালি হাসিই পাচ্ছে। আমি কাজ করাই এবং আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক। পরবর্তীতে তারা আমাকে হুমকি দেয় এবং বলে আমি কিভাবে কাজ করি, আমার পেজ কিভাবে থাকে তারা দেখে নিবে। এত বড় সুনামধন্য একটা টিমের সদস্য রাকিব হোসেন, যার এত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তার টিমের মেম্বার, তার স্ত্রী, তার বোন, তার শালী, তার শাশুড়ি যখন এভাবে আমাকে হুমকি দেয়, তখন আমি কিছুই বলার ছিল না। আমি যে তাদেরকে রিপিটলি কথা বলবো এটা বেয়াদবি দেখাচ্ছিল, কারণ ইনস্ট্যান্ট আমার হাজবেন্ড দাঁড়ানো, ইনস্ট্যান্ট পুলিশ অফিসাররা ছিল ওখানে। আমি যদি কথা বলি তাহলে তো জিনিসটা আমি হ্যান্ডেল করতে পারতাম, তাহলে তারা কেন এসেছে, রাইট? সো দ্যাট আমি চুপ ছিলাম এবং আমি পিছনে বসা ছিলাম, এবং এই বসাটার জন্য তারা বলছে আমি নাকি ভেজা বেলাই হয়ে বসে আছি, এবং আরো বাজে বাজে ভাষা, নাকি আমি নাকি ভয় পেয়ে গেছি। হ্যাঁ আমি ভয় পেয়েছি, আমি এই ধরনের পরিবেশে অভ্যস্ত না, এই ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশে আমি অভ্যস্ত না, এই ধরনের বাজে এনভায়রনমেন্টে আমি অভ্যস্ত না। সো দ্যাট ইয়েস আই এম হ্যারেসড, আই এম বিং হ্যারেসড, অ্যান্ড আমি ওখানে ভয় পেয়ে যাই বিকজ অফ আই এম নট রিলেটেবল উইথ দিস এনভায়রনমেন্ট। ওকে লিভ, তাদেরকে পুলিশ
এত বাজে বাজে ভাষা তারা করছিল। ওই রেস্টুরেন্টের মধ্যে কতগুলো পুরুষ দাঁড়ানো ছিল, পুরুষদের সামনে, পুলিশ অফিসারের সামনে তারা এমন ভাষায় কথা বলছিল। পুলিশ অফিসার জাস্ট তাদেরকে বলল, বাবা তোমরা লিভ হও, আমরা তোমাদেরকে চিনি, তোমাদের নাটক দেখি, তোমরা একটু চলে যাও, আমরা এই পক্ষের হয়ে এসেছি, আমরা এদেরকে সেফটি দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি চলে যাও। তারা যায় না, তারা তাদের ওই আঙ্কেলের কথায় যায়। তো তাদের আঙ্কেল নাদানি ভাইয়া তখনও আমাদের সাথে। তো পুলিশ বলে ওরা যাওয়ার পর 5 মিনিট পর আমরা যাব। পুলিশ ভেবেছে হয়তো ওরা তাদেরকে রেসপেক্ট করে চলে গিয়েছে, বাট আমরা যখন 5 মিনিট পর পুলিশ আমাদেরকে একদম সেফলি, পুলিশটা খুবই ভালো, ওখানে সার্ভিস খুবই ভালো ছিল, আমাদেরকে সেফলি লিফট দিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা নিচে গেলাম। নিচে যেয়ে তো ফরজ, নিজের মান ইজ্জত বাঁচানো ফরজ, কারণ একটা মেয়ে যদি এসে গায়ে হাত দিয়ে দেয়, সে আমাকে মারলো না বাট সে আমার হিজাবটাও যদি ধরে, আমার আত্মসম্মান বোধ লাগবে, কারণ আমি ওই ধরনের ফ্যামিলি বিলংই করি না। সো দ্যাট আমার সাথে একজন পুলিশ দাঁড়ানো ছিল, আমি নিজে থেকেই বলছিলাম যে ভাইয়া প্লিজ কাইন্ডলি সেভ মি, বিকজ তারা আমাকে তেড়ে আসছিল। তো মিথিলার সাথে একজন সিনিয়র অফিসার যায় এবং আমার হাজবেন্ড যেহেতু পুরুষ মানুষ ছিল, তো সে তার মতো গিয়ে গাড়িতে উঠে এবং মিথিলা গাড়িতে উঠে, আমি পুলিশটার সামনেই দাঁড়ানো যেন আমার সামনে দিকে গেলে আমি উঠে পড়তে পারি। আমি ওই সাইডে যেহেতু দেখেছি ওদের টিম মেম্বার, ওখানে যাওয়া সেফ না ভাই, ওদের ব্যবহার পর থেকে ওদের কাছে যাওয়া সেফ না। আমি তো বড়, আমি বুঝি কে কি করতে পারে, তো আমি ওখানে যাইনি, আমি এখানে দাঁড়িয়েছিলাম পুলিশের সাথে। এমন অবস্থায় তারা আমাকে হচ্ছে গালাগালি তো করছে। তো মিথিলা যখন ওঠে তখন এই যে এই ঘটনাটা হয়, তারা তাকে টেনে হিচড়ে মেরে টেরে নানান ধরনের অবস্থা। আপনারা ভিডিওতে একটু দেখেছেন, আবার দেখুন। প্রথমত মিথিলা রহমান যখন বাইকে জাস্ট উঠে, ওই মুহূর্তে ইয়াসিন বাইকটা ধরা এবং ইয়াসিনের ডানটা পুরো মানুষ দিয়ে ভরা, কারণ ওরা ওইখানে দাঁড়িয়ে অকথ্য ভাষায় যখন গালাগালি করছিল এবং দে আর নন ফেস, হিংস্র ভাষায় ঋতু হোসেন দাঁড়ানো গালাগালি করছে, ঋতুর পরিবার, তারপর অন্তরা ওখানে কথা বলছে, পেছন থেকে ইতি গালাগালি করছে, ইতির মা, ইতির বোন, তারপর হচ্ছে ওদের ফ্যামিলি মেম্বার সবাই গালাগালি করছে। তখন ওইখান থেকে যখন মানুষজন দেখছে, তখন ইয়াসিন হোসেনকে ঘিরে রেখেছে মানুষজন, যেহেতু তো আমি তো এখানে দাঁড়ানো বাইকের সামনে। তো ওই মুহূর্তে মিথিলা রহমানের হাতটা মোচকে, মানে ওই মেয়েটা মুখে বলতেছে তুই, তোর হাত আমি ভেঙে দিব, এই কথা বলে ওই মেয়েটা, হোয়াইট ড্রেস পরা যে মেয়েটা ছিল অন্তরের বান্ধবী সামিয়া মেবি, সে হচ্ছে হাতটা মোচড় দিয়ে ওর পেছনে নিয়ে যায় এবং অন্তরার বড় বোন এসে থাপড়ায়, পেছন থেকে সানজিদা ইতু এসে ঘুষি দেয়, চুল টান দিয়ে ওকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর মেয়েটাকে কোনো মতো, যেহেতু ইয়াসিনের হচ্ছে বাইকটা ছেলেরা ঘিরে রেখেছিল, আমার হাজবেন্ড চাবি রেখে ওই মুহূর্তে চলে এসে আমার হাজবেন্ড সহ ইয়াসিন হোসেন এবং পুলিশ ওই মেয়েটাকে উঠানোর পরে আমার হাজবেন্ড যা হাতটা এমন করে প্রোটেক্ট করছিল ইয়াসিনকে এবং মিথিলাকে, এবং পুলিশও প্রোটেক্ট করছিল। পুলিশ ওখানে গায়ে হাত দেয়নি। আপনারা সবাই একটা কোয়েশ্চেন করছেন পুলিশ থাকতে কেন মেরেছে। ভাই, মহিলা মানুষের গায়ে পুলিশেরও হাত দেওয়া আইনগত নিষেধ, পুরুষ পুলিশের আইনগত নিষেধ। তো ওইখানে 3টা পুরুষ ছিল, আমি একা মহিলা ছিলাম। আমি যে হাত দিতাম তাহলে ওরা হচ্ছে ভিডিও ব্লগ বানায় দিত যে সুগার ক্লথিং এর ওনার গায়ে হাত তুললো অন্তরা হোসেনের। তো ভাই, আমি নিজের জীবন বাঁচাইতে ফরজ মনে করি, হ্যাঁ, কারণ ওখানে আমি সরে আসি, আগে থেকে আমি সরা ছিলাম। আমি তখন মিথিলাকে নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ আমি মনে করেছি মেয়েটা ছোট, ওই অবস্থায় ওর জন্য আমার চোখ দিয়ে লিটারেলি পানি চলে আসে যে একটা বাচ্চা মেয়েকে, তারা অনেক বড় ভাই, তাদের এক একজনের 2টা 3টা করে বাচ্চা আছে, অন্তরা ওর বড়, এইভাবে যে আনএডুকেটেড একটা বিহেভিয়ার রাকিব হোসেনের টিম দিবে, আমি কল্পনাও করতে পারি নাই। জাস্ট আমার কল্পনার বাহিরে ছিল। মেয়েটাকে পারলে ছিঁড়ে খেয়ে ফেলতো। কোনো সিএনজি পাই না, ওই অবস্থায় অটো নিয়ে আসি, অটোতে ইয়াসিন ওকে আমার কোলে দেয়। পরবর্তীতে আপনারা ভিডিও দেখেন, আমরা ওকে নিয়ে হসপিটালে চলে যাই, ওখানে এলাকার একটা হসপিটালে। ওখানে যাওয়ার পর ওখান থেকে ওকে কিছুতে ওর জ্ঞান আসছিল না, ওর খিচুনি উঠে গেছে, ও কথা বলছে না, ওইটাকে দাঁতি লাগা বলে বাংলা ভাষায়, মানে আমাদের বাঙালিদের ভাষায়, ওটা লেগে গেছে, ওর হাত পা কোচকায় গেছে, ওর গায়ে রক্ত দিয়ে ভরা, হ্যাঁ, ওর হচ্ছে হাতে এখানে স্ক্র্যাচ, এখানে ওকে মোবাইল দিয়ে বাড়ি মারা হয়েছে, হ্যাঁ। তো এগুলো নিয়ে ওখানে যখন জ্ঞান ফিরছে না, তারা বলছে আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা যতটুকু করা আমরা করছি, আপনারা সরাসরি একটা যে কোনো গভর্নমেন্ট মেডিকেলে চলে যান। আমরা ওখান থেকে সরারদি মেডিকেলে চলে যাই। ওখানে যাওয়ার পরে ভিডিও ক্লিপটা দেখেন আপনারা, ওর অবস্থাটা কি হয়েছিল দেখুন আপনারা। এই হাসপাতালের ভিডিও ক্লিপটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই নেওয়া, যে একটা মেয়েকে রাস্তার মধ্যে সে যতই অন্যায় করুক, তার যতই ফ্যামিলি প্রবলেম থাকুক না কেন, একটা এডুকেটেড, একটা স্বনামধন্য
পাবলিক ফিগার কিভাবে একটা রাস্তায় আরেকটা পাবলিক ফিগারকে এইভাবে ধরে একটা নন প্রফেশনাল বিহেভিয়ার শো করে। ওকে, পরবর্তী যখন আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে যাই তখন ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর সেন্স আসে। আসার পর ওকে ইনজেকশন এন্ড এভরিথিং যা যা ট্রিটমেন্ট করা দরকার করানো শেষে আমরা পুলিশ সহ পরবর্তীতে আমরা চলে আসি। আমরা বাকি যে আইনগত ব্যবস্থা সেটা ওরা নিয়েছে। এবং আমি কেন এই কথাগুলো বলছি, কারণ আমি মনে করি এখানে আমি কারো পক্ষে না, কারো বিপক্ষেও না, আমি ভিকটিমও না, আমি ভিকটিম কাউকে করাইও নি। আমি এখানে একদম চাক্ষুষ সাক্ষী, আমার থেকে বড় সাক্ষী এখানে কেউ নেই। তার কারণ আমি এখানে উপস্থিত ছিলাম এবং যে মিটিংটা থ্রো করেছি সেটা আমি থ্রো করেছিলাম মিথিলা রহমানের সাথে। আমাকে যারা প্রশ্ন করেছিলেন ওখানে আমার ভূমিকা কি ছিল, আমার ভূমিকা ওইখানে তখন অ্যাজ আ ব্র্যান্ড ওনার এটাই ছিল, যেহেতু তারা আমার ব্র্যান্ডের কাজে গিয়েছে তাদেরকে সম্পূর্ণ নিরাপদভাবে বাসায় পৌঁছে দেওয়া। ইয়েস, আই ডিড ইট। আমি তাদেরকে সম্পূর্ণ নিরাপদভাবে তার বাসায় পৌঁছে দিয়েছি। এবং ওইখানে যে গাফলতিটা ছিল সেটা ছিল তাকে মার থেকে রক্ষা করতে পারেনি। তার কারণ যখন একজন মানুষ তার দলবল নিয়ে প্রস্তুত হয়ে আসে আজকে মারবে কেলাবে, তখন আপনি একজন ভদ্র ফ্যামিলির মেয়ে হয়ে, একটা ভদ্র ফ্যামিলির সন্তান হয়ে তাদেরকে কখনোই ট্যাকল দিতে পারবেন না। তাই ওখানে আমিও ট্যাকল দিতে পারিনি, পুলিশ মহিলা ওখানে ছিল বলে ট্যাকল দিতে পারেনি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন এবং ক্লিয়ার হবে। আমি ওখানে আমার কাজ করতে গিয়ে আমার এই বিজনেস পেজটা হুমকির মুখে ফেলে দিলাম। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলা, আপনারা যারা পাবলিক ফিগার আছেন, আপনাদের ব্যক্তিগত যত কিছু আছে প্লিজ ক্যামেরার বাইরে রাখুন। আপনাদেরকে আমরা দেখি, আমাদের বাচ্চারা দেখে, আমাদের ছোট ভাই বোনেরা দেখে। আপনাদেরকে যখন দেখে তখন আপনাদের হাসি রসাত্মক ভিডিওগুলো দেখে। তার বাইরে আপনারা যখন এই ধরনের একটা বিহেভিয়ার থ্রো করেন, এইগুলো যখন দেখে তখন তারা কিন্তু এইগুলো শিখেই বড় হচ্ছে। আপনাদের কাছ থেকে তারা কি শিখবে? আজকে আমি আমার এই সুন্দর ছোট্ট একটা পেজে নন প্রফেশনাল কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখছি, আমি মিথিলা রহমানকে বাঁচাতে গিয়ে ওখানে ওদের সেফটি দেওয়াটা আমার কর্তব্য ছিল, কারণ যেহেতু ওরা আমার কাজে গিয়েছে, আমার কাজ ছিল ওখানে ওদের বাঁচাতে গিয়ে আমার পেজের আজকে হুমকির মুখে ফেলে এসেছি। কারণ আমি একজন স্বনামধন্য ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে ম্যানার্সটা ইম্পর্টেন্ট, যেখানে বিহেভিয়ারটা ইম্পর্টেন্ট, যেখানে ভালো রাখাটা ইম্পর্টেন্ট। যার জন্য আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আজ যদি আমার পেজটা চলে যায়, আমার এই পেজটা অনেক কষ্ট করে করা, হ্যাঁ, আমার পেজটা যদি চলে যায় সম্পূর্ণ দায়ভার থাকবে টিম রাকিব হোসেন। পেজকে তারা হুমকি দিয়েছে, আমার পেজ তারা উড়িয়ে ফেলবে, কাউকে কাজ করতে দিবে না, এটা করবে না সেটা করবে না, তারা আমার পেজকে কি করবে না করবে, আমার পেজ উড়িয়ে দিবে, হ্যাক করে ফেলবে। আমার পেজের যদি কোনো ক্ষতি হয় আমি একটা মানুষকেও ছাড়বো না। তার মানে এই না আমি তাদের মতো রাস্তায় গিয়ে মারামারি করব, আমি আইনগতভাবে তাদের বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন নিব। ধন্যবাদ, ভালো থাকবেন।